আমাদের একবার হলেও জানতে ইচ্ছে করে যে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কী হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু কেন সেটাই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া অঞ্চলের প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার একসময় ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন। তার কাছের মানুষেরা যেমন মির্জাফর, খসরে বেগম, জগৎ শেঠ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা করেছিলেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষ ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। ওই সময় কৃষ্ণনগর রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এক ভয়ঙ্কর খারাপ লোকেদের দলে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এই বিষয়ে সমর্থন করেনি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন, বললেন, মহারাজ, ইংরেজদেরকে বিশ্বাস করবেন না। ইংরেজরা গায়ে সূঁচয়ে ঢোকে ফাল হয়ে বের হবে। তাদের স্বার্থ বিরুদ্ধে যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতে তারা পিছুপা হবে না। মির্জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে, কিন্তু কে কার কথা শোনে। রাজা তার কোনো কথাই কর্ণপাত করলেন না, বরং তার রাজসভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন। ঠাট্টা করতে করতে কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেঙচিয়ে দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবেন না। কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনে গোপাল তখনই হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথী নদীর পাড়ে গড়ে ওঠা হিরাজেল প্রাসাদে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না গোপালকে। গোপালের মাথায় তখন একটা বুদ্ধি এলো। সে ইচ্ছে করে নবাবের এক প্রহরীর রাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে, আর এভাবেই নবাবের সাথে দেখা হলো গোপালের। সমস্ত ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে আর কেনই বা এসেছো এই মুর্শিদাবাদ শহরে? গোপাল তখন কোনো কথা না বলে হঠাৎ নবাবকে মুখ ভেঙে দিলেন। স্বাভাবিকভাবে নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন আর বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এর মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। তখন গোপাল চুপি চুপি করে বললেন যে আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। যতই হোক তিনি যে আমার অন্নদাতা। অর্থাৎ গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি, তাই সম্পূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারটা চেপে গেছিলেন। অন্যদিকে মির্জাফর তার এমন কথাবার্তা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। সে মনে মনে ভাবলেন, গোপাল নিশ্চয়ই নবাবের কাছে তাদের ষড়যন্ত্রের ব্যাপার সমস্ত কিছু ফাঁস করে দেবে। ফলে মির্জাফর ছলে বলে কৌশলে নানা চক্রান্ত করে ফাঁসের ব্যবস্থা করলেন, কিন্তু তাতে কি গোপাল একবারও নির্বিকার। তার মাঝে কোনো পরিবর্তনই দেখা গেল না, কারণ ফাঁসি থেকে সে কী করে বাঁচবে তার পরিকল্পনা সে মনে মনে স্থির করে ফেলেছিল। ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন, গোপাল তখন আবার মুখ ভেঙে দিলেন নবাবকে। এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো মস্ত বড় পাগল একটা, ফলে তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। এই ভেবে গোপালকে মুক্তি করে দিলেন। কৃষ্ণচন্দ্রের নির্দেশ ঠিকঠাক করে পালন করে দেশপ্রেমী গোপাল আবারও ফিরে এলেন কৃষ্ণনগরে।
তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে এক এক করে বললেন, কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে তখনও অটল, অর্থাৎ গোপালকে দেওয়া কথা তিনি রাখলেন না, তখন অভিমানী গোপাল ঠিক করলেন রাজসভায় আর কোনোদিনও যাবেন না, এমনকি রাজ্যে আর থাকবেনই না। অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্যত্যাগ করেছিলেন এই গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনোদিনও দেখা যায়নি। দেখুন বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড়ের নামে যে কেউ একজন ছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে তার জীবনের শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প আছে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে ঘটনাটি লোকমুখে ঘুরে বেড়ায় সেটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে তোমাদের নিশ্চিত এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।